অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন। একটি দলের দখলেই সবকিছু। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য, অসত্য প্রচারণা চালানোর অভিযোগ আইনমন্ত্রীর। জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হবার আহ্বান নেতাদের। এমপি আনার হত্যা তদন্ত বাধাগ্রস্তে তদবিরের অভিযোগ মেয়ে ডরিনের, সত্যতা অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা মিন্টুর জিজ্ঞাসাবাদ অব্যাহত। সাবেক আইজিপি বেনজির এবং তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় আরো ফ্ল্যাট ও প্লট। রূপগঞ্জ এবং বান্দরবানে জমি জব্দ। দুটি প্রতিষ্ঠানের শেয়ার ফ্রিজের নির্দেশ আদালতের। বাজেটে অর্থনৈতিক সূচকগুলো লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয়, সিপিডির বাজেট ডায়ালগে অভিমত। অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দূর করতে নির্দেশনা নেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছে আদালত। এদিকে অর্থ আত্মসাতের মামলায় লোহার কাঠগড়ায় দাঁড়ানোকে অপমানজনক উল্লেখ করে হয়রানির অভিযোগ তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনকে কেন্দ্র করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন বুধবার সকালে আদালতে হাজির হন। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আদালতের কাছে ন্যায় বিচার চান তারা। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে এই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। মামলাটি দ্রুত শেষ করতে সরকার পক্ষ বারবার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না, এটা স্বাভাবিক নিয়মে চলবে। সুতরাং কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। এদিকে দুদকের আইনজীবী জানান সরকার কাউকে হয়রানি করছে না, নিয়ম মেনেই বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা আছে। মামলার মধ্যে 26 কোটি টাকা 437 কোটি টাকা থেকে সরানোর জন্য সভা করে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা 1 মাস পরে হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন বাংলাদেশের রাজনীতির কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তিনি জানান দেশে একটি মাত্র দল আছে যারা সবকিছুই দখলে নিয়েছে। নির্বাচনে জয়ী হতে দলটি সবকিছুই করছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন নির্বাচনে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা ডামি প্রার্থী সবই নানা উপায়ে নিজেরাই দাঁড় করিয়ে থাকে দলটি। শ্রম আদালতে চলা অর্থ আত্মসাতের মামলা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান মামলাটি সাজানো এবং গল্পে পরিপূর্ণ। রাজনৈতিক দল গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেছেন এ ধরনের তৎপরতা অপরাধ কিনা। তবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগে 10 সপ্তাহ পরে এ ধরনের পরিকল্পনা বাদ দেওয়া হয় বলেও রয়টার্সকে জানিয়েছেন ইউনূস। রাজনীতির কিছুই বাকি নেই। দেশে একটি মাত্রই দল কার্যকর রয়েছে, তারা সবকিছুই দখল করেছে। তারা নির্বাচনে জয়ী হতে নিজেদের মতো করেই সব করে যাচ্ছে। দেশের রাজনীতি মূলত এখন আর দৃশ্যমান নয়, এটি নতুন করে কিভাবে চালু হবে এটি এখন ইস্যু। একটি
বেদনাদায়ক বিষয়। সাধারণ মানুষের জন্য রাজনীতিতে অংশগ্রহণ বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি দেশের জন্য অপমানজনক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। যে পরিষ্কার হওয়ার ব্যাপারে আমি তখন বলেছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি মামলা আছে, দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ 15 আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত 15 আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, মোহাম্মদ হারিস চৌধুরী এবং রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। আরেক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, উত্তরবঙ্গের তিস্তা নদী পাড়ের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চীন সরকারের প্রায় 8,210 কোটি টাকার আর্থিক সহায়তা পেতে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোয়ালিশন অফ লিডার্স এবং চ্যাম্পিয়ন অফ গ্লোবাল ফান্ডে অন্তর্ভুক্ত হতে অনুরোধ জানিয়েছে গ্লোবাল ফান্ড এবং স্টপ টিবি পার্টনারশিপ। গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস এবং স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ডক্টর লুসিকা দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, যক্ষ্মা, এইডস এবং ম্যালেরিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর জ্ঞান দেখে তারা বিস্মিত। পাহাড়ি এলাকা বাদে বাংলাদেশে ম্যালেরিয়া এবং এইচআইভি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের সফলতার গল্প বিশ্ব মঞ্চে তুলে ধরতে সংগঠন দুটোর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। তাই সরকারকে ক্ষমতায় দেখতে চান না দেশের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভা, আয়োজক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যে দলটি সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে। আলোচনায় অংশ নেন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা কথা বলেন সরকারের ব্যর্থতা, অযোগ্যতা নিয়ে, অভিযোগ করেন নির্যাতনের। সেই সাথে ছিল আত্মসমালোচনাও। কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না। রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যেসব দিয়ে, যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায়, সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে, সেই ধরনের আমাদের বোঝাপড়া লাগবে। এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি, যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে। আমি বহুবার বলেছি, এক মঞ্চে হইনি, আমরা হতে পারিনি। পারবো আগামীতে? যদি না পারি তাহলে 5 বছর পর্যন্ত সরকারকে কি লাইসেন্স দিয়ে দেবো? আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না, মানবো না, লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। 10-15-20টা পরিবার যেভাবে দেশ তার যাতে অর্থনৈতিক কাজকে জিম্মি করে ফেলেছে, তাহলে সেই ব্যবস্থা কায়েম করা যায় না। এই কারণের জন্যে বাংলাদেশে বাস্তবে কোনো রাজনৈতিক সরকার নেই। একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে আজকে তারা ধ্বংস করে চলেছে। সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে সর্বগ্রাসী সংকট চলছে। রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গায় সরকারের ব্যর্থতার ছাপ স্পষ্ট। একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই, স্থানও নেই। আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে
আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি, কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি যে কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে এই সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে, এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাব। আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। অবস্থার পরিবর্তন কিভাবে হবে সে বিষয়েও কথা বললেন বিএনপি মহাসচিব। জানালেন আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে, এগিয়ে আসতে হবে তরুণদের। অনেকগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যত প্রভাবশালী হোক না কেন আনোয়ারুল আজিম হত্যার বিচার প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনোয়ারুল আজিম হত্যা মামলার তদন্ত সঠিক পথে এগোচ্ছে। জানান, গোয়েন্দা পুলিশের কাছে আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা পেলে গ্রেফতার দেখানো হবে। এদিকে ঝিনাইদহের এমপি আজিম হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারে প্রভাবশালীরা বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গত মাসে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এ রহস্য উদ্ঘাটনে কাজ করছে বাংলাদেশ এবং কলকাতার গোয়েন্দা পুলিশ। এটাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই। বাবার হত্যার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা মানে দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটারে আমাদেরকে একটু রিকোয়েস্ট করে গেছে। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না, কে চাপ দিবে কাকে। একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। সদুত্তর দিতে না পারলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। জানান, আনারের মূল ঘাতক শিমুল ভুইয়া সহ ৩ জনের দেয়া জবানবন্দিতে নাম এসেছে গ্যাসবাবুর। গ্যাসবাবুকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে নাম আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর। তারপরই জিজ্ঞাসাবাদের জন্যই মিন্টুকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে, সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আনার হত্যাকাণ্ড নিয়ে তথ্য প্রমাণ রয়েছে দাবি করে তিনি জানান, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও সম্পত্তি, ফ্ল্যাট এবং শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশন দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন। মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর বিধি 18 অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রয় এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। স্থাবর সম্পত্তির মধ্যে আছে রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরা 3 কাঠা জমি, বাড্ডায় 39.03% জমির উপর নির্মিত ভবনের 2টি অফিস স্পেস এবং বান্দরবান জেলায় 25 একর লিজ নেওয়া জমি। এছাড়া ঢাকার আদাবরে পিসি কালচার হাউজিং এর বেনজির পত্নী জিসান মির্জার নামে থাকা 6টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপারেলস লিমিটেডের শেয়ার ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মহানগর দায়রা জজ বেনজির পরিবারের 198 একর জমির জব্দের আদেশ দিয়েছিলেন। বাজেটে অর্থনৈতিক সূচকগুলোতে যেসব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়নযোগ্য নয়। সিপিডির বাজেট ডায়ালগে এমন মন্তব্য অর্থনীতিবিদ, রাজনীতিক এবং ব্যবসায়ীদের। আলোচনায় বক্তারা জানিয়েছেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। ডলারের উচ্চ দাম, আর্থিক খাতে বিশৃঙ্খলা, সুশাসনের অভাব রয়েছে। বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির কোনো নির্দেশনাও নেই। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে সিপিডি বাজেট ডায়ালগ 2024-এর আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আলোচনায় বক্তারা বলেন,
সামষ্টিক অর্থনীতিতে অস্বস্তি চলমান আছে। নির্ধারণ করা প্রবৃদ্ধি কিভাবে অর্জিত হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাস্তব কোনো পরিকল্পনা নেই প্রস্তাবিত বাজেটে। অর্থনীতির মূল সূচকগুলি দেখি, সবগুলিতেই যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলি কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য তাদের জীবনযাত্রার মানের যে একটা অবনমন হয়ে গেছে, পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। আমাদের বাজেটের যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো বর্তমান পরিপ্রেক্ষিতে অপর্যাপ্ত এবং যেই ধরনের লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু বাস্তবায়নযোগ্য না। কালো টাকা সাদা করার উইদাউট এনি কোয়েশ্চেন, নো অথরিটি ক্যান কোয়েশ্চেন, এটা আসতে পারে না। সুতরাং এই জিনিসগুলো আমাদের রিয়েলাইজ করতে হবে। 1,82,000 কোটি টাকা হচ্ছে আমাদের স্বীকৃত মন্দরিন, যেটা সরকার স্বীকার করে নিচ্ছে। আর অস্বীকৃত মন্দরিন কত? অর্থনীতিবিদরা বলছেন এটি 5 থেকে 5.5 লক্ষ কোটি টাকা। মাই গড! আচ্ছা, আমরা কি জানি না এই টাকা পাচার বা এই মন্দরিন কাদের হাত দিয়ে হচ্ছে? খুব ভালো করে জানি। কাগজে কলমে বাজেট নিয়ে আলোচনা করতে পারি, ভালো ভালো কথা বলতে পারি, অর্থনীতির তত্ত্ব নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু বাস্তবে গ্রাউন্ডে মাটিতে আসলে কতটুকু তার সুফল পাওয়া যাবে সেই প্রশ্নটা থেকেই যায়। বিভিন্ন খাতে বাজেট বরাদ্দে বৈষম্যের সমালোচনা করে বক্তারা বলেন, দেশের উন্নয়ন কৌশলে গেল এক দশকে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি। বলেন, দেশের সম্ভাবনা এখন রাজনৈতিক ত্রিভুজে আটকে আছে। এটা রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে বাংলাদেশ আটকে আছে। সার্বিকভাবে জবাবদিহিতাহীন অর্থনীতির পরিচালনা, ব্যাংকিং সেক্টরের সমস্যা কি সবাই জানি, সমাধান হচ্ছে না। অদক্ষতা এবং দুর্নীতির সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। সো আমরা একটা লৌহ ত্রিভুজের রাজনৈতিক অর্থনীতি আটকে আছি, এটাকে ভাঙা দরকার। বাজেট হেডসগুলো যেখানে আমরা ব্যয় করছি, ওগুলার প্রয়োজনীয়তা, ওগুলার থেকে আমরা কি পাচ্ছি জনগণ, এটা বিচার করার দরকার। আমি একটা কথা প্রায় গ্রামীণ ভাষায় ব্যবহার করি, অন্যত্র আজকে সাহস নিয়ে বলবো, আমরা বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। এই সম্বন্ধে এই প্রবণতাটা আমাদের চিন্তা করার খুবই প্রয়োজন আছে। আগামীর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত বাজেটকে অনেকটা সাদামাটা বলেই মনে করেন আলোচকরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নতুন অর্থ বছরে উচ্চ বিনিয়োগ এবং প্রবৃদ্ধি হবে না বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। প্রস্তাবিত বাজেট নিয়ে এক সেমিনারে এ মন্তব্য করেন বক্তারা। তারা জানান, বর্তমান বাস্তবতায় আগামী বছর হবে সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারের বছর। মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা আনার উপর সরকারকে জোর দেওয়া উচিত বলেও জানিয়েছেন তারা। বলেন, এর মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আসবে। বক্তারা বলেছেন, বাংলাদেশ ব্যাংক যদি কঠোর মুদ্রানীতি প্রয়োগ করে এবং টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেয়, তবে আগামী 6 থেকে 9 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান জানান, মুদ্রার বিনিময় হারের বর্তমান ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বাজারে স্থিতিশীলতা আসবে। বেসরকারি হাসপাতালে আইসিইউ নিয়ে বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক জন্য। জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে তিনি আরও বলেছেন, একজন কর কমিশনার কিভাবে রাষ্ট্রের 170 কোটি টাকা মাফ করে দেন। এ ঘটনায় এনবিআর চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব এবং অর্থমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একজন সাবেক কর কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরী গ্রামীণ ফোন সহ 4টা মোবাইল যে ফোন কোম্পানির 170 কোটি টাকা সুদ উনি মাফ করে দিয়েছেন। আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত এনামলি যে হচ্ছে, মানে প্রধানমন্ত্রী 170 কোটি টাকা মাফ করে দেয় একজন কর কমিশনার, সেখানে এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব, মন্ত্রী কোথায়? এইগুলি তো মানে যদি দেখেন তাহলে আমার মনে হয় সরকারের ইমেজও ভালো হবে এবং দেশের স্বার্থ এইগুলি খুব কঠিন হাতে দেখা প্রয়োজন। রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস 24 ঘন্টার সময় নিলেও উত্তরের মেয়র মাত্র 6 ঘন্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিলেন। দুই মেয়রই জানিয়েছেন, এবছর নতুন প্রযুক্তির যানবাহন যুক্ত হওয়ায় কম সময়ে পরিষ্কার করা যাবে কোরবানির বর্জ্য। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী।
ঈদুল আজহার জামায়াতের প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় রেখে এবার প্রস্তুতিতেও দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। মেয়র বলেন ১৬ জুনের মধ্যে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পূর্ণ হবে। ভারী বৃষ্টি হলেও এবার যাতে পানি জমে না থাকে সেই বিষয়েও ব্যবস্থা রাখা হয়েছে। মেয়র বলেন ঈদের দিন দুপুর ২টা থেকে শুরু হবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। এই কোরবানি ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩২টি ডাম্প ট্রাক ও ৮টি কম্প্যাক্ট ট্রাক যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। গাবতলীতে প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না, এজন্য নগরবাসীর সহযোগিতাও চান তিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। রাস্তায় পশুর হাট না বসাতে সংশ্লিষ্টদের সকলকে সতর্ক করেন মেয়র আতিকুল ইসলাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঈদের অগ্রিম টিকিটে ট্রেন যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানী কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি ট্রেনই শিডিউল বিপর্যয়ে পড়ে। ভ্যাপসা গরমে বিরক্তিকর সময় পার করেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সরোয়ার আলম জানান, আম এবং পশুবাহী বিশেষ ট্রেন চালু থাকায় কিছুটা চাপ বেড়েছে, তবে যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে বাস যোগে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ ভোগান্তি ছাড়াই নির্ধারিত গন্তব্যে রওনা দিয়েছেন। সদরঘাট থেকেও পূর্ব নির্ধারিত সময়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রায় প্রতিটি লঞ্চ। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, সন্ত্রাস দমনে বিমান বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ প্রসঙ্গে বিমান বাহিনী প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলছে। ওই অভিযানের সঙ্গে বিমান বাহিনী জড়িত। এই বাহিনীর অত্যাধুনিক ড্রোন রয়েছে, যা বর্তমান সরকার আগের মেয়াদে দিয়েছে। গত 11 জুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ঢাকায় রুশ দিবস উদযাপন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটম। এ উপলক্ষে মনোজ্ঞ রুশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা রুশ হাউসের পরিচালক পাবেল দোবইচেস্কভ জানিয়েছেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে রাশিয়ান ডে পালন করা গর্বের বলেও মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে রাশিয়ান সাংস্কৃতিক দল সং অ্যান্ড ড্যান্স এনসাম্বল নাচ এবং গান পরিবেশন করে। এছাড়া রোসাটম প্রকৌশল শাখার প্রতিনিধি, এটম এক্সপার্টের হেড অব কমিউনিকেশন নিনা দেমন্তশোভা সহ রুশ প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। 1992 সাল থেকে প্রতি বছরের 12 জুন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রুশ দিবস উদযাপিত হয়ে আসছে। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। অফশোর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমানত সংগ্রহ কার্যক্রম চালু করেছে বেসরকারি খাতের স্টার্ন ব্যাংক। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, বিদেশি নাগরিক এবং সারা বিশ্বের কর্পোরেট গ্রাহকরা সহজেই অ্যাকাউন্ট খোলা এবং ডিপোজিট করার সুবিধা পাবেন। আমানত থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে কোনো কর প্রযোজ্য হবে না।
রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই ডিপোজিট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। বলেন, অফশোর ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশি ব্যাংকগুলোর সেবার পরিধি প্রবাসী বাংলাদেশি এবং বিদেশে অবস্থিত কর্পোরেটদের মাঝেও সম্প্রসারিত হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়েমেনজো। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসন ২ এর কাউন্সিলর মাকসুদা শমশের ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল ২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ সালেহ। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের গণহত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জে। সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার আয়োজনে কর্মসূচি হয়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকার, স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক AK নাসিম খান ও সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন সহ অন্যরা। সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদলের মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান সহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবদলের নেতারা। সম্প্রতি ২২ বছর পূর্তি উপলক্ষে সফলতার মিলন মেলায় ন্যাশনাল এগ্রিকেয়ার NAC এর সাথে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্ষপূর্তি উৎসবের অংশ হিসেবে সম্মানিত পরিবেশকদের উৎসাহিত করতে NAC আয়োজিত ট্রেড অফারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আসন্ন পরিবেশক সম্মেলনে পরিবেশকদের আরও উদ্যমী করতে NAC দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে দলবদ্ধ হয়েছে। দলবদ্ধ হবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ইয়ালিদ বিন রহমান, CMO পারভেজ হাসান, ব্র্যান্ড অ্যাডমিন ফারহানা হক অনন্যা, এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং তারিফুল হক হিমেল ও মুস্কান কমিউনিকেশনের প্রোপাইটার কামরুজ্জামান পুতুল। লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ। এই স্লোগানে নাটোরের সিংড়ায় বসেছে কোরবানির পশুর হাট। এই হাটের একমাত্র ডিজিটাল পেমেন্ট বুথ থেকে ক্রেতা বিক্রেতারা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের মাধ্যমে দেশের সর্বনিম্ন খরচে ক্যাশ আউট করেছেন, যার ফলে হাটে টাকা চুরি যাওয়া রোধ ও পশু ব্যবসায়ীদের নিরাপদে বাড়ি ফেরার সুযোগ তৈরি হয়েছে বলে জানান আগতরা। হাটে বসেই মুহূর্তে নগদ অ্যাকাউন্ট খোলা ও ক্যাশ আউট সহ নানা সুবিধা দিচ্ছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি নিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীর কাকরাইলে IDEB ভবনে রক্তদাতা গ্রহীতা মিলন মেলা ও বিশেষ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রথিতযশা মনোচিকিৎসক ও কথা সাহিত্যিক অধ্যাপক ডাক্তার আনোয়ারা সৈয়দ হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারির সভাপতিত্বে সেমিনার ও সম্মাননা পর্বে স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন M রেজাউল হাসান। ফ্যাটি লিভার এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ৭মবারের মতো পালিত হচ্ছে গ্লোবাল ফ্যাটি লিভার ডে। এ উপলক্ষে রাজধানীর সিডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে কম খাই হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখি বিষয়ক গোল টেবিল আলোচনা হয়েছে। এ সময় বক্তারা জানান, বাংলাদেশে প্রতি ৩ জনে একজনের ফ্যাটি লিভার আছে। প্রায় ৪.৫ কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছে এবং এর মধ্যে প্রায় ১ কোটি মানুষ সিরোসিস বা লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট প্রফেসর মবিন খান ও ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন সহ অনেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমনের কমিউনিটি CSR ক্যাম্পেইন ইচ্ছের হাত বাড়াই পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। এর মূল উদ্দেশ্য ছিল কোরবানির পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কমিউনিটির জনগণকে উৎসাহিত করা। রাজধানীর স্বনামধন্য কয়েকটি কমিউনিটিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম, CMO মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ সহ অন্যান্য কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে।
অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন। একটি দলের দখলেই সবকিছু, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য, অসত্য প্রচারণা চালানোর অভিযোগ আইনমন্ত্রীর। জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, মির্জা ফখরুলের অভিযোগ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতাদের। এমপি আনার হত্যা তদন্ত বাধাগ্রস্তে তদবিরের অভিযোগ মেয়ে ডরিনের, সত্যতা অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা মিন্টুর জিজ্ঞাসাবাদ অব্যাহত। সাবেক আইজিপি বেনজির এবং তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় আরো ফ্ল্যাট ও প্লট, রূপগঞ্জ এবং বান্দরবানে জমি জব্দ। দুটি প্রতিষ্ঠানের শেয়ার ফ্রিজে নির্দেশ দিয়েছে আদালত। বাজেটে অর্থনৈতিক সূচকগুলো লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয়, সিপিডির বাজেট ডায়ালগে অভিমত। অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দূর করতে নির্দেশনা নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।